বন্ধুর বোনের বিয়ের জন্য পাবনার চাটমোহরে আসা। সুপ্রতিম আমার অফিসের কলিগ হলেও আমার বন্ধুর থেকেও অনেক বেশি। ও বারবার বলে দিয়েছিল ওর বোনের বিয়েতে যেন অবশ্যই আসি। আমিও তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। ভাই আবিদ, দেখ, আমার বাপ-মা মরা বোনের বিয়ে, যেভাবেই হোক তোকে আসতেই হবে। কিন্তু হাতে হাত না দিলে কাজ এগোবে কি করে বলতো? আরে তো চিন্তা করিস না তো। আরে একদিন আগে পৌঁছলে চলবে? দেখ, চাকরির সূত্রে আমি ঢাকায় থাকলেও পাবনা জেলার প্রত্যন্ত ছোট্ট একটা গ্রাম চাটমোহনে আমার বাড়ি। সেখানে আমার বোন থাকে, কিন্তু বিয়ের ব্যবস্থা তো কম না। আমি একা পারবো ভাই? বল, পারবো না তো, তাই না? তোর বোন মানে তো আমারও বোন, আমি যাব। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চাটমোহরের উদ্দেশ্যে, কিন্তু বাদ সারল বৃষ্টি। বাস থেকে নামতে নামতেই সন্ধ্যা গড়িয়ে গেল। ও বারবার বলে দিয়েছিল বাস স্ট্যান্ড থেকে ওদের গ্রামে যাওয়ার জন্য রিক্সা পাওয়া যাবে, কিন্তু অনেক খুঁজেও একটা রিক্সাও পেলাম না। অগত্যা চলতে শুরু করলাম। চাটমোহরের বাঁশবাদী গ্রাম কোথায় তা জানা নেই। ভাবলাম একবার ফোন করেই দেখি। ফোনটা বের করে কয়েকবার চেষ্টা করলেও লাইনে পেলাম না। অগত্যা হাঁটতে শুরু করে দিলাম। ততক্ষণে অন্ধকার বেশ জাঁকিয়ে নেমেছে। কি করব ভাবছি, এমন সময় একটা রিক্সার শব্দ শুনতে পেলাম। এই যে রিক্সা, যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? বাঁশবাদী যাব। ও তো অনেক দূর। না না না, এত দূরে যেতে পারবো না। আমি ডাবল ভাড়া দেব। এবার আর না করল না লোকটা। আচ্ছা আচ্ছা, উঠে আসেন উঠে আসেন। আমিও আর কথা না বাড়িয়ে উঠে বসলাম। আমি অন্ধকারে থাকা গ্রাম বাংলার শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। আচ্ছা, বাঁশবাদিতে কার ঘর যাবেন বাবু? আমার এক বন্ধুর বাড়ি, বন্ধুর বোনের বিয়ে, তাই যাওয়া হচ্ছে। আহা, আসলে ওই দিকটারে আমার মামার বাড়ি। অনেক কাল হইল ওই দিক মানে যাই নাই, বুঝছো? শুনেছি ওই দিকটারে কি একটা ঘটনা ঘটেছিল। কোনো মেয়ে নাকি ঘর ছেড়ে পালাইছে। লোকটা আবল তাবল বকছে দেখে আমি নিজেকে অন্যমনস্ক করলাম। ক্লান্তিতে চোখ বুজে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে চোখ দুটো খুলে গেল। দেখি লোকটা রিক্সা থেকে নেমে গিয়ে রিক্সার চেন ঠিক করছে। কি হলো? আরে রিক্সার তখন থেকে না গন্ডগোল পাকাইতেছে, কিছুতে এগোতেছে না, বুঝছেন? এবার কি হবে? আরে কি আর হইবা, ওই যে গ্রামে সীমা দেখা যেতেছে ওই দিকটারে চলে যান। অদূরে বেশ কয়েকটা ঘর দেখা যাচ্ছে। বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই, তাই ভাড়া মিটিয়ে এগিয়ে যেতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে এসে পৌঁছালাম সুপ্রতির বাড়ির সামনে। সত্যি বলতে ভেবেছিলাম বাড়ির সামনে এসে রোশনাই দেখে ঠিক চিনে যাব, কিন্তু ওর বাড়ির সামনে এসে হোঁচট খেতে হলো। কোথায় রোশনাই, কোথায় কি। বাড়ির সামনে অন্ধকার, বাড়ির পাশে মস্ত এক পুকুর, পাশেই বাঁশঝাড়। ৭-৫ না ভেবেই কড়া নাড়লাম। সুপ্রতিম, এই সুপ্রতিম! অনেক ডাকাডাকির পর সুপ্রতিম এসে দরজা খুলল। আরে আবিদ, এত দেরি? আমি তো ভাবলাম তুই আর আসবিই না। আর বলিস না ভাই, বাসটা লেটে ছিল। কতবার তোকে ফোন দিয়েছি, কিছুতেই ফোন যাচ্ছে না। হ্যাঁ, এই গ্রামে একটু সমস্যা হয় আর কি। আয় আয়, ভেতরে আয়। দিবা, এই দিবা, আবিদ দাদা এসেছে, জল মিষ্টি নিয়ে আয়। আমি ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখি, বিয়ে বাড়িতে যেমন লোকজন গমগম করে, এ বাড়িতে তেমন কিছুই চোখে পড়ল না। আত্মীয় স্বজন যে বিশেষ দেখছি না। আরে আমার তেমন কেউ নেই তো রে। যে কয়জন আছে এখন এসে পৌঁছায়নি, কালকের মধ্যে হয়তো চলে আসবে। আর তাছাড়া বুঝতেই তো পারছিস, আমারও তো সাধ্য কোথায় বল, বড় করে যে বিয়ে দেব। তুই এসে গেছিস, এইটাই আমার অনেক, আর কোনো চিন্তা থাকলো না। শোন, অনেক কাজ আছে কিন্তু, বাজার হাট করা থেকে শুরু করে রান্নার ঠাকুর আসলে দেখাশোনা সবটাই কিন্তু করতে হয়, বুঝতে পারছিস তো? আমি তো একজন, তাই না? বল না। আরে দোস্ত, এখন আমি এসে গেছি, তোর আর কোনো চিন্তা নেই।
ঠিক এমন সময় একটি মেয়ে খাবারের ট্রে হাতে ঘরে প্রবেশ করল। পরনে চুড়িদার, সুশ্রী চেহারা। এই যে আমার বোন দীপা। দীপা, এই হলো আমার বন্ধু আবিদ। দীপা কোনো কথা না বলে প্রতি নমস্কার জানিয়ে চলে গেল। যে মেয়ের আজ বাদে কাল বিয়ে, তার এমন গম্ভীর মুখ দেখে অবাক হলাম। বোনটা লেখাপড়ায় খুব ভালো, জানিস তো। ওর না এখন ওই বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তাই হয়তো মনটা খারাপ। আচ্ছা স্যার, নে যা পুকুর থেকে হাত মুখটা ধুয়ে আয়। একটা লণ্ঠন হাতে যখন পুকুর ধারে এসে দাঁড়ালাম, তখন ঝিরঝির বৃষ্টি নেমেছে। পুকুরের এক আছলা জল হাতে মুখে ছেটাতেই শরীর জুড়ে পরিতৃপ্তি নেমে এলো। আরেকবার জল নিতে যাব, এমন সময় মনে হলো জলের ভেতর থেকে একটা মাথা ধীরে ধীরে জলের উপর ভেসে আসছে। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি লাফিয়ে উঠে এলাম পুকুরের ধার থেকে। কে কে ওখানে? আরে কি হলো রে, কি হলো? না, ওই পুকুরের মধ্যে আমি কাউকে দেখতে পেয়েছি। আরে না, ওখানে কেউ নেই, ভিতরে আয়। রাতের খাওয়া দাওয়া শেষ করার পর টুকটাক কথা বলে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙল শিয়ালের ডাকে। উঠে বসে এদিকে ওদিকে তাকাতেই আমার চোখ গেল জানালার দিকে। বাইরের বাঁশবাগানে কিছু একটা নড়ছে। গ্রাম বাংলার বিয়েগুলোতে ডাকাতের আক্রমণ হতে শুনেছি, তাই আমি ওকে ডাকতে শুরু করলাম। এই সুপ্রতিম, সুপ্রতিম ওঠ, দেখ বাঁশঝাড়ের দিকে কেউ আছে। হ্যাঁ, আরে কেউ নেই রে, শহুরে মানুষ, বন্য জন্তু থেকে ভয় পেয়ে গেছিস হয়তো, সে বল। আমার মনে হলো একবার দেখে আসা উচিত। অনেক টাকাটাকির পরেও সুপ্রতিম ঘুম থেকে উঠল না, তাই আমি লণ্ঠন হাতে এগিয়ে গেলাম বাগানের দিকে। কিছু দূর এগিয়ে যেতেই ঠান্ডা হাওয়া আমার সারা শরীর কাঁপিয়ে দিল। মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি বারবার ঘুরে দেখলাম, কেউ নেই। ঠিক এমন সময় আচমকা আবার শিয়ালের ডাক শুরু হলো। আমি চমকে ঘুরে তাকাতেই দেখতে পেলাম বাঁশবাগানের ভেতরে দুটো চোখ জল করছে, সঙ্গে মেয়েলি কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরে এলাম বাড়িতে। ওই বাঁশবাগানে কিছু আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। হ্যাঁ, আরে কেউ নেই রে, শহুরে মানুষ, বন্য জন্তু থেকে ভয় পেয়ে গেছিস হয়তো, সে বল। আজ দীপার বিয়ে। আত্মীয় স্বজন খুব না থাকায় খুব সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল। আমার দায়িত্ব ছিল রাতের রান্নার জন্য পুকুর থেকে মাছ সংগ্রহ করা। সে মতো দুপুরে পুকুরে ছিপ ফেলে বসেছিলাম। মাছ ধরার অভ্যাস আমার আগে থেকেই ছিল। ছিপ ফেলতে না ফেলতেই বড় একটা কাতলা মাছ উঠেছে। আবার ছিপ ফেলে বসে রইলাম আরো মাছ পাওয়ার আশায়। রাতের অন্ধকারে যে পুকুর আমার কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল, এখন ততটা মনে হচ্ছে না। একটা কালো বিড়াল অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। ছিপটা ভারী হয়ে উঠেছে। ছিপটা টেনে তুলতে গিয়ে দেখি মাছ কোথায়, এ যে মানুষের মাথার চুল। আমি ছিপটা ছুঁড়ে ফেলে দিলাম। পেছন করে দেখি জরির ভেতরে রাখা অত বড় মাছটা বিড়ালটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম সুপ্রীতিমকে সব জানাতে হবে। এমন সময় বাড়ির ভেতর থেকে চিৎকার ভেসে উঠল। বাড়ির ভেতর ছুটে গিয়ে দেখি বিয়ের মণ্ডপ সব উল্টোপাল্টো হয়ে আছে। ফুলমালা সবকিছু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাসন আসবাবপত্র সব উল্টে পড়ে আছে। দীপা ঘরের কোণে দাঁড়িয়ে কাঁপছে। পরনে শাড়ি থেকেও জল ঢেলে দিয়েছে। কি কি হচ্ছে সব? জানি না, কিছু জানি না। এখানে বিয়ের কাজ চলছিল, আমি তো রান্নার ওখানে ব্যস্ত ছিলাম। হঠাৎ এখানে এসে দেখি দীপা এমন করছে। কি হয়েছে তোমার দীপা, এমন করছো কেন? জানি না, আমি বসেছিলাম, হঠাৎ কেউ যেন আমাকে ঠেলে ফেলে দিল মাটিতে, আর সব জিনিসপত্র এদিকে ওদিকে ছিটিয়ে গেল। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। তুই আর চিন্তা করিস না বোন, কিচ্ছু হবে না, আর চিন্তা করিস না। এই হামিদ, রান্নাগুলোতে ঢাকা দে, মাছি বসছে। ওই যে মাংস, মাছ, চাটনি সবগুলোতে ঢাকা দে এক্ষুনি।
ভাইয়া একবার এদিকে এসে দেখেন, সব খাবারের ওপর আঁশ। এ কি এত মাস এলো কিভাবে রে হামিদ? তুই ছিলি না এখানে? জি ছিলাম ভাইয়া, কিন্তু দেখে নে, বিশ্বাস করুন। দেখ দেখ দেখ, মাংসের কি অবস্থা রে? কোথায় মাংস গো, এ যে শুধু হাড় গোড়া রক্ত। ও বাবা গো! পাত্রীকে নিয়ে আসুন, লগ্ন পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে আসি পুরোহিত মশাই। ঘরের দিকে এগোতে যাব, এমন সময় দেখি সুপ্রতিম হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমার দিকে। আরে বোন দরজা খুলছে না, অনেক ডাকলাম কিন্তু সাড়া দিল না রে কিছুতেই। আচ্ছা চল, আমি দেখছি। দীপা, দরজা খুলো, সবাই অপেক্ষা করছে। দীপা! বোন, বোন দরজা খোল। বোন তুই অন্তত আমার মান সম্মান এভাবে ডুবিয়ে দিস না বোন, দরজাটা খোল। অনেকক্ষণ এভাবে টাকাটাকি করে যখন কোনো সারা শব্দ পেলাম না, তখন দরজা ভাঙবো ঠিক করেছি। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলো দীপা। পরনে বেনারসি শাড়ি, অলংকার, মাথাটা ঘুমটায় ঢাকা। কি হলো? কি 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 করছিলিস এতক্ষণ ধরে? কত ডাকছি যে আমরা। আচ্ছা আচ্ছা, সেসব প্রশ্নের উত্তর পরে হবে, আগে বিয়ের মণ্ডপে চলো। আমি অবাক হয়ে দেখি দীপা একাই গিয়ে বসছে বিয়ের পিঁড়িতে। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। নাও মা, হাতে ফোন নাও, মন্ত্র বলো। কিন্তু দীপা নড়ে না, চুপ করে বসে থাকে। কি রে বোন, বসে আছিস কেন? শরীর টরীর খারাপ নাকি? দীপা, কি হয়েছে? এতক্ষণে নড়ে উঠল মেয়েটা। ঘুমটার ভেতর থেকে বলে উঠল, আমি দীপা নই। এই কি কি সব বলছিস তুই? এই বোন, তুই ঠিক আছিস? এবার দীপা ঘুমটা সরিয়ে ধীরে ধীরে তাকায় ওর দাদার দিকে। দীপার বিভৎস রূপ দেখে আমি চমকে উঠলাম। ওর সারা শরীর যেন ঝলসে গেছে, পচা মাংস ঝরে পড়ছে। কে তুই? কে? আমাকে চিনতে পারছিস না দাদা? ভালো করে তাকিয়ে দেখ, আমি মণি। মণি? মণি? তুই? না 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 না, কি 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 করে সম্ভব? কি করে সম্ভব? এই সাংঘাতিক ঘটনায় আমার হাত পা অবশ হয়ে আসছে। আমি এমন বিভৎস রূপ কখনোই দেখিনি। মেয়েটি অস্বাভাবিকভাবে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে মাটিতে। সবাই প্রাণের ভয়ে যে যার মতো পালিয়ে যাচ্ছে। আমার হাত পা শিথিল হয়ে এলো। এই সুপ্রতিম, এই মনিচা আবার কে? আমি বলছি, মণি আর দীপা, আমরা দুই যমজ বোন। এই বিয়ে আমার সঙ্গেই হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভালোবাসতাম অন্য আরেকজনকে। কিন্তু দাদা কিছুতেই তার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়নি। তার একমাত্র কারণ, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই পরিবারের কাছে আমাদের এই সব জমি বন্ধক আছে। কথা ছিল বিয়ে হবে আর জমি ছাড়া পাবে। আমি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারিনি, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। চুপ কর মণি, চুপ কর। এবার প্রচন্ড রাগে লাল হয়ে উঠল প্রেতের চোখ দুটো। রাগে চলতে চলতে এগিয়ে এলো আমার বন্ধুর সামনে। কেন চুপ করবো রে দাদা? আমার আত্মহত্যার খবর তুই কাউকে দিয়েছিলি? লুকিয়ে আমাকে পুড়িয়ে শরীরের কিছুটা পুঁতলি ওই বাঁশবাগানে, কিছুটা এই পুকুরের জলে। এই লম্পট বাজে লোকটার সঙ্গে আমার বদলে সাজিয়ে আমার বোনের বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করছিস। কি মনে করলি আমি তোকে ছেড়ে দেব? মনে এগিয়ে এসে চেপে ধরল ওর গলা। চারদিকে ঝড় উঠল, যেন লন্ডভন্ড হয়ে যেতে লাগলো সবকিছু। আমি কিছুতেই ছেড়ে দেব না। না, আগে তোকে খুন করব, তারপর ওই শয়তানকে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে আমি এগিয়ে গেলাম ওর দিকে। না হলে আমার বন্ধুকে হারাতে হবে। মণি, দোহাই তোমার, ওকে ছেড়ে দাও। ও মরে যাবে। যা ঘটা তা ঘটে গেছে। যা হারিয়ে যায় তা আর কখনো ফিরিয়ে আনা যায় না মণি। তুমি মরে গিয়ে তোমার ভালোবাসার মানুষকে হারিয়েছ। যদি একটু সাহস জোগাতে তাহলে আজকের এই দিন দেখতে হতো না। কিন্তু তুমি এখন যা করছো সেটা অন্যায়। তোমার জন্য তোমার বোনের ক্ষতি হচ্ছে, কষ্ট পাচ্ছে। ওকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, ও
ওর লেখাপড়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার কথা শুনে ওর চোখগুলো কেমন যেন শান্ত হয়ে এলো। ভালো থাকিস বোন। এরপর কেটে গেছে 1 বছর। দীপা এখন ভার্সিটিতে পড়ে। সুপ্রতিমও বিয়ে করে এখন সুখী আছে। মাঝে মনির কথা মনে পড়লে মনটা বিষণ্ণ হয়ে আসে। কেন যে বারবার প্রয়োজনের কাছে ভালোবাসাকে মাথা নোয়াতে হয়? কত ব্যথা বুকে নিয়ে মানুষ বেঁচে থাকে একটা জীবন্ত লাশ।